হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান। তো আজকে যে জিনিসটা পড়বো 3.3 আপেক্ষিক তত্ত্ব। তো এখানে বইয়ে কি দেওয়া আছে এটা দেখার আগে আমরা বুঝে আসি যে আপেক্ষিক জিনিসটা কি। তো দেখো এখানে আমি একটা চিত্র আঁকছি। এটা মনে করো একটা গাড়ি যেটা ভি বেগ নিয়ে চলতেছে। তো এখানে দুই বন্ধু পাশাপাশি বসে আছে। তো এক বন্ধুর নাম দিলাম এ, আর এক বন্ধুর নাম দিলাম হলো বি। আরেক বন্ধু রাস্তার পাশে দাঁড়ায় আছে, এর নাম দিলাম হলো সি। আমরা এই বি বস্তুটা যেটা আছে, এই বি যে বন্ধুটা আছে, এই বন্ধুর অবস্থান আমরা নির্ণয় করব। তো এখন যদি আমি বলি যে এ এর সাপেক্ষে বি এর অবস্থান কীরকম, তো দেখবা যে এও বসে আছে এও বসে আছে, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তাহলে যেহেতু পরিবর্তন হচ্ছে না, তার মানে এ দেখবে যে বি স্থির আকারে আছে, অর্থাৎ এ এর সাপেক্ষে বি এর অবস্থান হলো স্থির। এখন যদি আমি বলি যে সি এর সাপেক্ষে বি এর অবস্থানটা কীরকম, তো এই গাড়িটা যেহেতু চলতেছে, তার মানে এই এও চলতেছে বিও চলতেছে, তাহলে সি এর সাপেক্ষে এ এবং বি এর অবস্থান পরিবর্তন হচ্ছে। তাহলে তখন বলবো যে সি এর সাপেক্ষে এ এবং বি উভয়ই গতিশীল। তাহলে এই বি বন্ধুর অবস্থা এ এর সাপেক্ষে হলো স্থির, কিন্তু কি সি এর সাপেক্ষে হলো গতিশীল। তাহলে আমরা যদি প্রসঙ্গ কাঠামো, এগুলোকে প্রসঙ্গ কাঠামো বলতে পারি, তাহলে প্রসঙ্গ কাঠামো যদি আমরা আলাদা ধরি, তাহলে বস্তুর অবস্থান বা অবস্থাও ভিন্ন ভিন্ন হতে পারে। এটাকেই বলা হয় আপেক্ষিকতা, অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর অবস্থান নির্ণয় করা। তো আরেকটা জিনিস বুঝাই, তাহলে এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। তো মনে করো এখানে একটা গাড়ি আছে, মনে করো একটা বাস আছে, এই বাসটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এর বেগ হলো যে 60 মিটার পার সেকেন্ড, এর বেগ হলো 60 মিটার পার সেকেন্ড। তো এর পাশ দিয়ে আবার আরেকটা বাস যাচ্ছে, এর বেগ হলো আমাদের 40 মিটার পার সেকেন্ড, এর বেগ 40 মিটার পার সেকেন্ড। তাহলে এইখানকার যে বসে আছে সে দেখবে যে এর সাপেক্ষে এর বেগ হচ্ছে মাত্র 20 মিটার পার সেকেন্ড, কারণ এও 40-এ চলতেছে আর এ চলতেছে 60-এ। তাহলে এই যে 40 আছে, এই 40 আর এর 40 প্রশমিত হয়ে যাবে, আর বাকি যেটা থাকবে সেটাই সে কি দেখবে যে অত বেগে চলতেছে। তাহলে এর 40 যদি প্রশমিত হয়ে যায়, তাহলে শুধু থাকবে হলো 20 মিটার পার সেকেন্ড। তো এই বাসের যে যাত্রীরা আছে, এই বাসের যাত্রীরা এই বাসকে দেখবে 20 মিটার পার সেকেন্ড বেগে এই বাসটা চলতেছে। তাহলে এর আপেক্ষিক বেগটা হবে 60 - 40, তাহলে হলো 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই বাসের সাপেক্ষে এই বাসের যে আপেক্ষিক বেগটা সেটা হবে 60 মিটার পার সেকেন্ড। এখন আরেকটা জিনিস দেখি, মনে করো যে এই বাসটা সামনের দিকে চলতেছে, এর বেগ হলো 40 মিটার পার সেকেন্ড, এর বেগ হলো 40 মিটার পার সেকেন্ড। আরেকটা বাস এদিক থেকে এদিকে আসতেছে, এর বেগ হলো 60 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা এদিক থেকে এদিকে আসতেছে, অর্থাৎ দুটা মুখোমুখি বরাবর আসতেছে। তো এখন যদি বলি যে এই বাসের সাপেক্ষে এই বাসের বেগটা কত হবে, তখন হবে কি এর এদিকে 40 যাচ্ছে আবার এর ওদিকে 60 আসতেছে, তার মানে এই দুটা যোগ হয়ে যে বেগটা পাবো সেটাই হবে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ অথবা এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। তাহলে এখানকার আপেক্ষিক বেগটা হবে 40 + 60, অর্থাৎ হলো 100 মিটার পার সেকেন্ড। তো এই জিনিসটা তোমরা খুব সহজে অনুমান করতে পারো যখন দেখবা যে তুমি একটা বাসে চড়ে যাচ্ছ, আবার আরেকটা বাস একই দিকে চলতেছে, অর্থাৎ এই দুইটা বাস একই দিকে চলতেছে। দেখবে যে কি এই বাসটা অল্প বেগে আগাচ্ছে, কিন্তু একটা বাস এদিক দিয়ে যাচ্ছে আর একটা যদি সামনে থেকে আসে, দেখবে কি এই বাসের চেয়ে এই বাসের কি বেগটা অনেক বেশি। এখানকার আমাদের বেগ অনেক কম দেখব, কিন্তু এই ক্ষেত্রে আমরা বেগটা অনেক বেশি দেখব। এটাই হলো আমাদের আপেক্ষিকতা। তাহলে আপেক্ষিকতার মধ্যে যদি আমাদের দুটা বেগ একই হয়, তাহলে বড় বেগটা থেকে ছোট বেগটা বিয়োগ হবে। ছোট বেগটা না, এরকম মানে যার সাপেক্ষে বের করব তারটা থেকে বিয়োগ হবে। তো এটা আমরা কার সাপেক্ষে বের করবো এগুলো পরে ভালোভাবে আরও বুঝতে পারবো। তো আমরা এতটুকু জেনে রাখি, যদি একই দিকে চলে তাহলে তাদের যে আপেক্ষিক বেগটা যখন বের করব তখন এখানে আমাদের বিয়োগ চিহ্ন থাকবে, অর্থাৎ মাইনাস করতে হবে। আর যদি আমাদের বিপরীত দিক থেকে আসে তাহলে তাদের আপেক্ষিক বেগ আমাদের যোগ করতে হবে। একই দিক হলে বিয়োগ আর বিপরীত দিক থেকে আসলে হলো যোগ। এখন চলো দেখি আমাদের বইয়ে কি বলছে সেটা একটু পড়ে নেই। তো বইয়ে বলছে যে আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব গড়ে উঠেছে নিচের দুটি স্বীকার্য মেনে নিয়ে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আপেক্ষিক তত্ত্বটা দিয়েছে হলো আইনস্টাইন। তো পরীক্ষা আসতে পারে যে আপেক্ষিক তত্ত্ব কে প্রদান করছে, তাহলে আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন প্রদান করছেন। তো এখানে দুটি স্বীকার্য দেওয়া আছে। তো স্বীকার্য এক হলো যে সব জড় প্রসঙ্গ কাঠামোর পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম দেখা হবে, এবং 2 নম্বরে দেওয়া আছে যে সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ একই থাকবে। তো দেখো এখানে 1 নম্বরে বলছে যে
সব জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা আগে দেখি যে জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায়। জড় প্রসঙ্গ কাঠামো জিনিসটা হলো এরকম যে যদি দুটা কাঠামো পরস্পর স্থির থাকে, মনে করো এখানে এটা একটা কাঠামো, আবার এখানে আরেকটা কাঠামো, এই দুটা কাঠামো যদি পরস্পর স্থির থাকে তাহলে সেটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। আবার এমনটাও হতে পারে যে এই যে কাঠামোটা আছে এই কাঠামোটাও ভি বেগ নিয়ে গতিশীল, আবার এই যে কাঠামোটা আছে এই কাঠামোটাও ভি বেগ নিয়ে গতিশীল, অর্থাৎ এই দুটার একই বেগ, অর্থাৎ দুটা যদি সমবেগে গতিশীল হয় তাহলে এর সাপেক্ষে একে স্থির দেখাবে, আবার এর সাপেক্ষে একে স্থির দেখাবে। এটাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো হলো যদি দুটো প্রসঙ্গ কাঠামোই স্থির থাকে তাহলে সেটাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে, অথবা দুটি প্রসঙ্গ কাঠামোই একই বেগে চলতে থাকে তখনও সে দুটোকে বলা হবে স্থির বা জড় প্রসঙ্গ কাঠামো। তো এরপর বলছে যে তোমরা যারা এই স্বীকার্য দুটি পড়েছো তাদের কাছে প্রথম স্বীকার্যটি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে হতে পারে। পুরোপুরি স্থির প্রসঙ্গ কাঠামো বলে কিছু নেই, সব প্রসঙ্গ কাঠামোর বেলাতেই একটির সঙ্গে অন্যটির তুলনা করে দুটি কাঠামোর আপেক্ষিক বেগ বের করতে হয়। তো আমাদের মহাবিশ্ব পৃথিবী সবসময় সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তাহলে আমাদের পৃথিবীও যেহেতু স্থির নয় তাহলে আমাদের কি এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই স্থির নয়, শুধুমাত্র আমরা একটা সাপেক্ষে ধরে আরেকটাকে কল্পনা করে ওই বস্তুর অবস্থান বা ওই বস্তুর সব কিছুই নির্ণয় করতে পারি। এরপর বলছে যে পৃথিবী নিজেই সূর্যকে ঘিরে ঘন্টায় প্রায় লক্ষ কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে, তাহলে কাজেই কোনো জড় প্রসঙ্গ কাঠামোতেই আসলে বিশেষ কোনো কাঠামো নয়, সবকটি এক। কাজেই ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামোতে ভিন্ন পদার্থবিজ্ঞান হওয়ার কোনো সুযোগ নেই। তবে দ্বিতীয় স্বীকার্যটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। একটি গাড়ি যদি 60 কিলোমিটার বেগে যায় আর তুমি যদি ঘন্টায় 40 কিলোমিটার বেগে যাও তাহলে তোমার মনে হবে যে অন্য গাড়িটি তোমার সাপেক্ষে 60 - 40 = 20 কিলোমিটার বেগে যাচ্ছে। আমি যেটা প্রথমেই বলে দিলাম যে দুটা গাড়ি যখন একই দিকে যাবে তখন তাদের যে বেগটা থাকবে বেগটা বিয়োগ হবে, সেখান থেকে আমরা 60 - 40 করে 20 পাইছিলাম। তো এখানেও বলছে তাহলে আমাদের একটির সাপেক্ষে আরেকটির বেগ হবে 20 কিলোমিটার পার সেকেন্ড বা 20 কিলোমিটার পার আওয়ার। এরপর বলছে যে কিন্তু দ্বিতীয় স্বীকার্যটি বলছে অন্য কথা। আমরা জানি কেউ যদি তোমাদের দিকে একটি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আলোর রশ্মি পাঠায়, তোমার মনে হবে রশ্মিটি আলোর বেগে তোমার কাছে পৌঁছাচ্ছে। এখন তুমি নিজেই যদি আলোর অর্ধেক বেগে যেতে থাকো তাহলে তুমি আবার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমার দিকে আলোক রশ্মি পাঠানো হয়, তাহলে একইভাবে আলো তোমার কাছে অর্ধেক বেগে পৌঁছানোর কথা, কিন্তু দ্বিতীয় স্বীকার্য বলছে তখনও আলোটি তোমার কাছে আলোর বেগেই পৌঁছাবে। দেখো এখানে জিনিসটা খেয়াল করো যে আমরা দেখছিলাম যে দুটা বস্তু যদি বিপরীত দিক থেকে আসে তাহলে তাদের আপেক্ষিক বেগ যোগ হবে। তো এখানকার মনে করো এখানকার লাইট আছে, এই লাইটে আলোর দিকে যাচ্ছে, এই যে আলোর বেগটা হলো সি। তুমি যদি একইভাবে যদি এদিক থেকে তুমিও যদি আলোর বেগের কাছাকাছি যদি কোনো একটা বেগ নিয়ে চলে আসো, মনে করলাম যে তুমি আলোর বেগ নিয়ে এখানে এদিক থেকে এদিকে আসতেছো, তাহলে সেই হিসাবে আমাদের আপেক্ষিক বেগ হওয়ার কত কি? আপেক্ষিক বেগ হয়তো যে এদিকের বেগটা সি, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে তাহলে হবে প্লাস, আবার এর বেগও কি সি, তাহলে এটা হলো সি। তাহলে আপেক্ষিক বেগ হওয়ার কথা হলো 2c। কিন্তু এখানে আমাদের দ্বিতীয় যে স্বীকার্যটা দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে সব জড় প্রসঙ্গ কাঠামোয় আলোর গতিবেগ একই থাকে। অর্থাৎ এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ 2c হবে, কিন্তু আসলে এটা কখনোই হবে না, এটা সবসময় হবে সি। অর্থাৎ এর সাপেক্ষে এর বেগ হবে সি, আবার এর সাপেক্ষে এর বেগ হবে সি, অর্থাৎ আলোর বেগের কখনো কোনো পরিবর্তন হয় না। এখন যদি তোমাদের এমসিকিউতে আসে যে কোনো একটা বস্তু সি বেগে আসতেছে আবার আরেকটা কোনো একটা ব্যক্তি সি বেগে আসতেছে, তাহলে এদের আপেক্ষিক বেগ কত? তাহলে তোমরা বলবে হলো সি, কখনোই 2c বলবে না। কারণ হলো যে আলোর বেগ কোনো ব্যক্তি বস্তু বা কোনো উৎসের উপর নির্ভর করে না, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে। আলোর বেগ হলো 3.3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এই আলোর বেগ 3 × 10⁸ এটা সবসময় কনস্ট্যান্টেই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। দেখো এরপর বলছে যে যাই হোক আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য দুটি ব্যবহার করা হলে কি বিচিত্র ঘটনা ঘটতে পারে, এবারে আমরা তার কয়েকটি উদাহরণ দেই। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা সামনের ক্লাসে খুবই ইন্টারেস্টিং এবং পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট পড়ব, সেটা হলো সময়ের প্রসারণ। তো কালকের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।